ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা দেশে অস্থিরতা শুরু হয়েছে এবং এই যে অস্থিরতা, এটার মেয়াদকাল প্রায় পুরো মাস ধরে চলছে। অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ থেকেই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত কেউ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করিনি। আমরা এখন পর্যন্ত বর্তমান সরকারের যিনি প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার বিদায় হোক, তিনি চলে যান, নতুন একটি সরকার আসুক, এইরকম দাবি কেউ কখনো আজ অবধি করেননি। সরকার কিছু কাজ করার চেষ্টা করছে, কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে, তাদের কিছু ব্যর্থতা আছে এবং তাদের ভাষ্য মতে বেশ কিছু সফলতা আছে। আমাদের জীবন যে পর্যায়ে এখন একেবারে রীতিমতো উষ্ঠাগত, বিশেষ করে অর্থনৈতিক সংকটে, তো সেখানে যখন সরকার বলার চেষ্টা করছেন যে তারা পুরো অর্থ ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়েছেন, একটা স্থিতি অবস্থার মধ্যে চলে এসেছে, এই কথাগুলো আমাদের সকলের কানে বাধে, বুকের মধ্যে আঘাত হানে। এর কারণ হলো, আমরা যারা সাধারণ জনগণ কাজকর্ম করছি, পরিবারের জন্য আয় উপার্জন করার চেষ্টা করছি, ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি, আমরা টের পাচ্ছি জীবন এখানে কতটা কঠিন, কতটা নির্মম এবং কতটা নিষ্ঠুর। ক্ষমতার যারা অন্দর মহলে আছেন, তারা যদি রাজধানী সহ সারা বাংলাদেশের পশুর হাটগুলোতে যেতেন, তারা যদি নিউ মার্কেটে যেতেন, মোহাম্মদপুর কাঁচা বাজারে যেতেন এবং অন্যান্য যে সকল প্রান্তিক গ্রাম্য বাজারগুলো রয়েছে সেখানে যেতেন এবং ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষি শুনতে পেতেন, এবং তারা যদি ঢাকা শহরের কয়েকটি বস্তিতে যেতেন, তাহলে তাদের যে অর্থনীতির অবস্থা, এটা যেভাবে বুঝতে পারতেন আর আগের সরকারের সময় জনগণ কেমন ছিল সেই জিনিসটিও তারা অনুধাবন করতে পারতেন। অন্যদিকে আমাদের মধ্যে যাদের একেবারে পেটের চিন্তা এই মুহূর্তে একটু কম, তাদের মস্তিষ্কে কতগুলো ভয় এই সরকার ঢুকিয়ে দিয়েছে। সেটি হলো যে এই সরকার কতদিন থাকবেন, তারপর কবে যাবেন, নির্বাচন কবে দেবেন, এরকম চিন্তা চেতনা সমাজের একটা বিশেষ শ্রেণী, যাদের আসলে পেটের যে খাবারের চিন্তা এটা তুলনামূলকভাবে কম। তো এই মানুষগুলো চিন্তা করছেন যে ইলেকশন কবে হবে, এটা হবে, এটা হবে, এবং সেখানে সরকার নানা রকম টালবাহানা, আজ হবে তো কাল হবে, এটা হলে তো ওটা হবে, যদি কিন্তু তবে, এই কথাগুলো মনোবিজ্ঞানের ভাষায় ভীষণ রকম ভয়াবহ, যাকে বলা হয় একটি চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ। কোনো মানুষ দেখবেন যে কথায় কথায় এরকম, যেমন এরকম হাত ঝুলাচ্ছে, এরকম করতেছে, এরকম করতেছে, এরকম করছে, এই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবেন। এটা বিভিন্ন কারণ, অর্থাৎ মনোবিজ্ঞানের দৃষ্টিতে এবং অপরাধ বিজ্ঞানের দৃষ্টিতে এই মানুষগুলো যা বলে তা তারা নিজেরা বিশ্বাস করে না, আর যা বলে তার সঙ্গে তাদের অন্তরে কোনো টান থাকে না। দুই নম্বর হলো যে তারা যা বলে তাদের একটা ধারণা যে তাদের এই বক্তব্য লোকজন বিশ্বাস করছে না। তাদের কথাবার্তাগুলোকে তারা আরো রং চং লাগানোর জন্য, বিশ্বাসযোগ্য করার জন্য এবং মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তারা বেশি বেশি ঘাড় ঝুলাবেন, হাসাহাসি করবেন, ওভার স্মার্টনেস দেখাবেন এবং হাত ঝুলাবেন। এই বৈশিষ্ট্যগুলো যখনই থাকবেন তখনই ধরে নেবেন যে সেখানে প্রতারণা হচ্ছে, এবং সেটা রাজা করুক, প্রজা করুক, ভিক্ষুক করুক, এই মানুষগুলোকে আপনি সাইকোলজিক্যালি, মানসিকভাবে বিশ্বাসযোগ্যতার পর্যায়ে আনবেন না। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের অনেকের মধ্যে এই বৈশিষ্ট্যটি রয়ে গেছে। ফলে কি হলো যে তারা যে কথাগুলো বলছেন সেখানে যদি এবং কিন্তু আসছে, যদি কিন্তু ভালো না, হাত ঝুলানো হচ্ছে, যেখানে হাসির দরকার নেই সেখানে তারা হাসছেন, যেখানে গুরু গাম্ভীর্যতার দরকার নাই, স্বাভাবিক কথা বললে হয়ে যায়, সেখানে তারা একেবারে গুরু গম্ভীর হয়ে যে কথাগুলো বলার চেষ্টা করছেন তা পাঠক মহলে, দর্শক মহলে, শ্রোতা মহলে ভীষণ রকম সমস্যা তৈরি করছে। এই জন্য কিছু মানুষ বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। এর বাইরে তারা কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সীমান্ত নিয়ে, সচিবালয় নিয়ে, এনবিআর নিয়ে। এই সিদ্ধান্তগুলো জনগণ কিন্তু কোনো অবস্থাতে মানতে পারছে না, এবং এর প্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হওয়ার চিন্তা করছেন, আশঙ্কা করছেন, তারা রাস্তায় নেমে এসেছেন।
তারপর যারা এখানে লাভবান হবেন এর মাধ্যমে তারা বেশ উল্লাস প্রকাশ করছেন। ফলে সমাজের মধ্যে কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন প্রবল আকার ধারণ করছে এবং এর প্রেক্ষিতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, আমলা, কামলা, রাজনীতিবিদ সকলের সঙ্গে সরকারের যে দূরত্ব এটি গত এক সপ্তাহে একেবারে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে। এবং এই যে তেলে বেগুনে জ্বলে উঠেছে এর প্রেক্ষিতে হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়ল যে প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই যে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এটি আবার তারা বুঝতে পারলেন যে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আবার সেখান থেকে তারা সঙ্গে সঙ্গে ইউটার্ন করলেন এবং বললেন যে না, তারা পদত্যাগ করবেন না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেন এবং বৈঠক করতে গিয়ে তারা সেই আগের সেই যদি এবং কিন্তু কম যদি হয় সংস্কার তাহলে ডিসেম্বর মাসে, বেশি সংস্কার হলে জুন মাসে এবং তারা 2026 সনের জুন মাসের 30 তারিখের পরে একদিনও থাকবেন না বলে বক্তব্য দিয়েছেন তাদের যে প্রেস সচিব তিনি। এখন প্রশ্ন হলো যে জুন মাসের 30 তারিখের পরে তিনি কোথায় যাবেন 2026 সনের? আবার কথাটা তারা বলতে গিয়ে কিন্তু তারা 2026 সনটা উচ্চারণ করেনি, আমি যেটা বললাম, কিন্তু এটা তো 2025 সনের জুন মাসও হতে পারে, মানে আগামী মাসও হতে পারে। এবং তারা যে কথাটি বলে ফেলছেন যে মুখ ফসকে যে জুন মাসের 30 তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস একদিনও থাকবেন না, এবং সেখানে তারা সন উচ্চারণ করেননি। এবং এটা যদি প্রকৃতি খেলে দেয় এখানে যে ঠিক আছে বাবা, তুমি যখন 2026 সন বলনি, তো এই জন্য 2025 সনই তোমাকে আমরা বিদায় জানালাম। এভাবে আসলে অনেক কিছু বাংলাদেশে ঘটছে এবং অনেক কথাবার্তা হচ্ছে। মূল ব্যাপার হলো যে এই যে 30শে জুন, সেটা 2025 হোক কিংবা 2026 হোক, এই সময়টিতে তারা যে আছেন, তারা যে থাকবেন, এই প্রতিটা মুহূর্ত জাতির জীবনকে আনন্দময় করে তুলবেন নাকি তারা অতিষ্ঠ করে তুলবেন, নাকি বর্তমান যে সমস্যাগুলো রয়েছে এগুলোর সমাধান হবে অথবা এগুলো গণবিস্ফোরণে পরিণত হবে। এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা যেভাবে চলছে তাতে প্রায় প্রতিটি দিন সরকারের জন্য অস্বস্তিকর, অবমাননাকর, এবং যাকে বলা হয় সরকার ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সরকারি সংস্থার সাথে প্রথমবারের মতো দ্বিমত পোষণ করে সেনাবাহিনী যে বার্তা দিল, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা গতকালকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেনাবাহিনী রীতিমতো একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংবাদ বিজ্ঞপ্তির শিরোনামটা ছিল এমন যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জন ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান। ঢাকা, 27 মে মঙ্গলবার সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এক বক্তব্যে জানান যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই। বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করায় যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে। আমরা গত 10 মাসে সরকারি কোন সংস্থার বক্তব্যের বিরোধিতা করতে দেখলাম সেনাবাহিনীর। এমনটাই তো হওয়া উচিত সেনাবাহিনীর। সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আশা ভরসা স্থল। চারিদিকে এত অনিশ্চয়তা, সেই জায়গায় ভরসা স্থল, সেই জায়গায় মানুষ খানিকটা হতাশ। এ কথা বলতেই হবে যে সেনাবাহিনীর প্রতি গত 10 মাসে আসলে হতাশ। মানুষ আশা করে হয়তো এই যে মব হচ্ছে, এখানে বিশৃঙ্খলা ঘটছে, ওখানে উশৃঙ্খল জনগণ নানা কর্মকাণ্ড করছে নেতিবাচক, সেনাবাহিনী প্রোটেক্ট করবে, কিন্তু 10 মাসে সেগুলো হয়নি। একের পর এক ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে আঘাত পেয়েছে
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি 32 নম্বর ভাঙ্গায় সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছিল, গিয়েছিল, সেনাবাহিনী চলে এসছে, ভাঙতে দিয়েছে। এরকম অসংখ্য শত শত ঘটনা আছে, কোনটা রেখে কোনটাকে বলবো। সেটি একটি রেডমার্ক ঘটনা, যার কারণে আমি সেটির কথা বললাম। সেনাবাহিনীর প্রতি মানুষ আসলে হতাশ, কিন্তু হতাশার জায়গাটি আশার আলো কিভাবে জ্বালাবে সেনাবাহিনী, কিংবা জ্বালাবে কিনা মানুষ সন্দিহান, আমরা সবাই সন্দিহান। সেই জায়গায় একটা গাল গপ্প ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের, এই গাল গপ্পের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান, আমি এটিকে সাধুবাদ জানাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন ব্যক্তির, তার নাম কি, মোহাম্মদ এজাজ সম্ভবত। এই মোহাম্মদ এজাজ হিজবুত তাহরীরের সদস্য, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য বলে গণমাধ্যমে খবর এসছে। কোথায় কাকে নিয়োগ করা হচ্ছে বাংলাদেশের মানুষ দেখুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মানে বা মেয়র মানে খানিকটা মন্ত্রীর পদমর্যাদার, ঢাকা উত্তর কিংবা দক্ষিণের মেয়র। নিয়োগ করা হয়েছে নামহীন গন্ধহীন একটি ছেলেকে। এই এজাজকে আপনি চেনেন? আপনি কখনো দেখেছেন? কি তার অবদান, কিসের ভিত্তিতে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন? আবার নিয়োগপ্রাপ্ত হবার পরে তার নামে জঙ্গি সংগঠনে জড়িত থাকার খবর বেরিয়েছে। আর সেই লোক একটা গালগপ্প দিয়েছেন যে বর্জ্য ব্যবস্থাপনা, গরু ছাগলের গোবর পরিষ্কার করা কি সেনাবাহিনীর কাজ? মশা মারা সেনাবাহিনীর কাজ? আপনি কি মশা মারতে কামান লাগাতে চান? ওই যে একটা কথা আছে, এই কথা কি বাস্তবায়ন করতে চান? মশা মারতে সেনাবাহিনীকে আনতে চান? বক্তব্য প্রসঙ্গে এই এজাজ, নিষিদ্ধ ঘোষিত এজাজ বলে ফেলেছেন কোন জায়গায়, বা বলেছেন, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়েছেন, সেনাবাহিনী জানেই না, অবগতই না। এরকম গাল গল্প করেই দেশটা চলছে, দেশ শাসন চলছে। সেই জায়গায় আমরা সেনাবাহিনীকে সাধুবাদ জানাই যে প্রথমবারের মতো সরকারি কোনো সংস্থার ব্যাপারে তারা দ্বিমত পোষণ করলো, এবং সেনাবাহিনী বলেছে যে আমরা এই বিষয়ে কোনো অবগত নই এবং ভবিষ্যতে ওই ধরনের কোনো কার্যক্রমে সম্পৃক্ত হবার কোনো পরিকল্পনা সেনাবাহিনীর নেই। এবং এটিও বলেছে সাথে সাথে যে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে। অর্থাৎ একজন এজাজ প্রশাসক, সেনাবাহিনী তো বুঝতে পারছে, সেনাবাহিনীরা তো যারা সেনা কর্মকর্তা, শীর্ষ সেনা কর্মকর্তা, জুনিয়র থেকে সিনিয়র, তাদেরও তো বিবেক আছে ভাই, তারাও তো এদেশের মানুষ, আপনার আমার মতো বিবেকবান মানুষ। একজন কোথাকার কোন ছেলে নিয়োগ পেয়েছে ঢাকা উত্তরের প্রশাসক, বলে দিল, ঘোষণা দিয়ে দিল যে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হবে, সেনাবাহিনী তার চাকর, যখন খুশি তখন গোমূত পরিষ্কার করতে নিয়োগ দিয়ে দেবে। এই হচ্ছে অবস্থা। সেনাবাহিনীর মান, সেনাবাহিনীর মর্যাদা, সেনাবাহিনীর নিজেকেই রক্ষা করতে হবে। আজকে সেনাবাহিনীকে মান মর্যাদায় বর্তমান সরকার এইভাবে নিচে নামিয়ে দিয়েছে। সেনাবাহিনী নিশ্চয়ই উপলব্ধি করছে। এই যে ছোট ছোট ছেলে পেলে, সেনা প্রধানের সাথে ছোট ছোট ছেলে পেলেকে এক করে ফেলানো হয়, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। আমরা তো সেনাবাহিনীর এরকম নীরব ভূমিকা প্রত্যাশা করি না। এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বক্তব্যের এগেইনস্টে সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে, আমরা তেমনটাই সেনাবাহিনীকে দেখতে চাই। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। আমরা সেই জায়গাটাতে সেনাবাহিনীকে সম্মানের আসনে দেখতে চাই, মাথা উঁচু উন্নত মস্তকে দেখতে চাই সেনাবাহিনীকে। সেনাবাহিনী এই যে ভূমিকাটা পালন করলো উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের বক্তব্যের বিরুদ্ধে, আমরা সর্বক্ষেত্রে সেনাবাহিনীকে এভাবেই দেখতে চাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে